আসসালামু আলাইকুম। আজ আমি শেয়ার করতে যাচ্ছি আমি এবং আমার ওয়াইফের ভিয়েতনাম সফর। আসলে ওইটা আমাদের ভ্রমণের উদ্দেশ্যে যাওয়া এরকম ছিল না, একের সাথে দুই ঠিক একই রকম। আমাদের ব্যবসায়ী এবং আমাদের ঘোরাফেরা একসাথে হয়ে গিয়েছিল। তো আমরা গত বছরের ঠিক এই দিনে আমরা ভিয়েতনাম গিয়ে পৌঁছি, যা খুবই কঠিন এক যাত্রা ছিল। আমি সবাইকে বলবো আমাদের সফরেরটার সম্পর্কে বলার আগে যে আমরা যারা ভিয়েতনাম যেতে চাচ্ছি তারা চায়না হয়ে ট্রানজিট যাওয়াটা থেকে দূরে থাকা ভালো। দীর্ঘতম যাত্রা প্রায় 20-25 ঘন্টার মতো হয়ে যায়, কখনো আরও বেশি লেট হয়। চায়নাতে ওয়েট করা লাগে ট্রানজিটের জন্য। তো যারা আমরা ভিয়েতনাম যাবো তারা সরাসরি যদি আমরা যাই বা দুবাই হয়ে যাই, এটা আমাদের জন্য খুব কমফোর্টেবল হবে। তো আমরা প্রথমে চায়না হয়ে আমরা ভিয়েতনামের হানয় শহরে গিয়ে পৌঁছি এবং আমরা সরাসরি ওই দিনই আমরা ডানাং চলে যাই। আমরা ডানাং হয়ে আমাদের ভিয়েতনাম সফরটা শুরু করতে যাচ্ছিলাম। তো ভিয়েতনামের সবচেয়ে দর্শনীয় স্থানের মধ্যে একটি হলো ডানাং শহরের বানা হিল, যা ফ্রান্সের তৈরি, উপনিবেশিক দ্বারা তৈরি প্রায় 600-700 বছর আগে। পুরোটাই একটা ইউরোপীয়। আপনার মনে হবে না কখনোই আপনি কোনো এশিয়ার মধ্যে আছেন। তো এই সফরের যে অভিজ্ঞতা আমাদের বানা হিলসের, তা আপনাদের কাছে তুলে ধরছি। আশা করতেছি আপনাদের ভালো লাগবে। ভিয়েতনামের দানাং শহর থেকে ভিয়েতনামের দানাং যে শহরটা, এটা আসলে পাহাড়ের চূড়ায় অবস্থিত। বানা হিল এক স্বপ্নময় স্থান। শহরের কোলাহল থেকে অনেক দূরে মেঘের রাজ্যে অবস্থিত এই পাহাড়ি রিসোর্ট যেন এক টুকরো ইউরোপ ভিয়েতনামের বুকে। যদিও রিসোর্ট বলছি, আসলে এটা একটা উপশহর বলা যায়, বিরাট জায়গা নিয়ে তৈরি। আমার সফর শুরু হয়েছিল দানাং শহর থেকে। সেখান থেকে প্রাইভেট কারে আমরা বানা হিলসের বেস স্টেশনে পৌঁছি। তারপর শুরু হয় এক অসাধারণ কেবল কার যাত্রা। এটি বিশ্বের দীর্ঘতম উচ্চতম কেবল কারের মধ্যে একটি। নিচে সবুজ বন, ঝর্ণা আর পাহাড়ি দৃশ্য দেখতে দেখতে যখন আমরা চূড়ায় পৌঁছালাম, তখন ঠান্ডা বাতাস, মনে হচ্ছিল যে আমরা বরফের ভিতরে ঢুকে গেলাম। এবং দেখতে দেখতে মনে হচ্ছিল যেন এটি কোনো রূপকথার রাজ্যে চলে এসেছি। প্রধান আকর্ষণগুলির মধ্যে একটি হলো গোল্ডেন ব্রিজ। মেঘের ভিতরে দাঁড়িয়ে থাকা দুই বিশাল সোনালি পাথরের হাতের উপর দিয়ে চলে গেছে এই ব্রিজটি। এটি বানা হিলসের সবচেয়ে জনপ্রিয় এবং আইকনিক স্থান, যেখান থেকে আশপাশের পাহাড়, মেঘ আর সূর্যের খেলা দারুণ লাগছিল। ফ্রেঞ্চ ভিলেজ, এই অংশটা পুরোপুরি ইউরোপের ধাঁচে তৈরি। চার্চ, ক্যাফে, পাথরের রাস্তা, সব কিছু এত সুন্দরভাবে সাজানো যে মনে হচ্ছিল আমি ফ্রান্সে চলে এসেছি। ওয়াকিং স্টিক ও পারফরমেন্স সম্পর্কে যদি বলতে হয়, তা এটা একটি অসাধারণ ব্যাপার। বানা হিলসের প্রতিদিনই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, যেমন মাস্ক ড্যান্স, ক্লাউন শো এবং ইউরোপিয়ান স্টাইলে স্ট্রিট পারফরমেন্স। গার্ডেন অ্যান্ড প্যাগোডাও এখানে অবস্থিত এবং এখানে ফুলে ফুলে ভরা একটি বিশাল গার্ডেন রয়েছে, যার পাশে একটি সুন্দর বুদ্ধ প্যাগোডা। শান্ত পরিবেশ আর দারুণ ভিউ পয়েন্ট এই জায়গাটিকে আরও বিশেষ করে তোলে। খাবার ও কেনাকাটা, যেখান থেকে আমরা বানা হিলসের যে অংশটার মধ্যে দোকানপাট এবং শপিং মল রয়েছে, ওখান থেকে আমরা কিছু কেনাকাটাও করেছিলাম, আনুষঙ্গিক জিনিসপত্র। এবং বানা হিলসের ভিতরে রয়েছে বিভিন্ন আন্তর্জাতিক মানের রেস্টুরেন্ট, যেখানে ভিয়েতনামিজ, কোরিয়ান, ইউরোপিয়ান খাবার পাওয়া যায়। আমরা বাফেট লাঞ্চ খেয়েছিলাম, যা ছিল ভীষণ রকম সুস্বাদু ও বৈচিত্র্যময়। আরেকটি জিনিস বানা হিলস এর মধ্যে যেটি আসলে টুরিস্টদেরকে খুব আকর্ষণ করে, সেটি হলো ফ্রেশ বিয়ার। যেগুলি ইউরোপিয়ান বিয়ারগুলি, যেটা আজ থেকে 600-700 বছর আগে তৈরি হয়েছিল ওইখানে ফ্যাক্টরি, ওইটাকে আধুনিক করে ওইখান থেকে ফ্রেশ বিয়ার তৈরি করে কাস্টমারদের জন্য সার্ভ করা হয়। এবং এইটি যারা বিয়ার প্রেমী আছে তাদের জন্য অসাধারণ, যেটা আসলে চমক না দিলে কেউ বুঝতে পারবেন না। আর এক কথা সফরের অভিজ্ঞতা যদি বলতে হয়, এই সফরটি ছিল এক কথা অসাধারণ। বানা হিল শুধু একটি ট্যুরিস্ট স্পট নয়, এটি যেন
একদিনের স্বপ্ন পরিভ্রমণ, প্রাকৃতিক সৌন্দর্য, আধুনিক স্থাপত্য এবং সাংস্কৃতিক এক অনন্য সংমিশ্রণ এখানে দেখা যায়।